নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমাদের শরীর শিউরে উঠবে। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার জীবনের এক জ্বলন্ত সত্যি। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে কতটা ফারাক থাকে, আর সেই সুযোগ নিয়ে ঘরের মানুষরাই কেমন করে অচেনা হয়ে যায়, সেটাই আজ বলবো। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ এমন রোমাঞ্চকর এবং সত্য ঘটনা তোমরা এখানেই পাবে। তো চলো আর দেরি না করে ঢুকে পড়ি আমার জীবনের সেই গোপন ডায়েরির পাতায়। আমার বয়স তখন ২১, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বাবা মারা গেছেন আমি যখন ক্লাস 10-এ। সংসারের হাল ধরার মতো কেউ ছিল না বলে মা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎ বাবা, যাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, তিনি মানুষ হিসেবে খুব একটা খারাপ ছিলেন না, অন্তত প্রথম দিকে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আমাদের সংসার মোটামুটি চলে যেত। কিন্তু সমস্যা শুরু হলো যখন আমার ভার্সিটির সেমিস্টার ফাইনালের ফিস জমা দেওয়ার সময় এলো। বাড়িতে তখন খুব টানাটানি, মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই মায়ের ওষুধের খরচ চালাতে গিয়ে আঙ্কেলের পকেটে টান পড়ে গিয়েছিল। কিন্তু আমার পরীক্ষার ফিস জমা দেওয়াটা খুব জরুরি ছিল, না হলে আমি পরীক্ষায় বসতে পারতাম না। মা বিছানায় শুয়ে শুধু কাঁদতেন, তাই মাকে আর কিছু বলার সাহস পাইনি। উপায় না দেখে ঠিক করলাম আঙ্কেলকেই বলবো। সেদিন ছিল শুক্রবার, বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল। মা ওষুধের প্রভাবে গভীর ঘুমে। আঙ্কেল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমি ধীর পায়ে সেখানে গেলাম। পরনে ছিল একটা পাতলা সুতি শাড়ি, যেটা ভিজে আবহাওয়ায় আমার গায়ের সাথে কিছুটা লেপটেছিল। আমি খেয়াল করিনি, কিন্তু আঙ্কেলের দৃষ্টি যে আমার দিকে অন্যভাবে ছিল সেটা পরে বুঝেছিলাম। আঙ্কেল, আমার কিছু কথা ছিল, আমি নিচু স্বরে বললাম। তিনি টিভির রিমোটটা পাশে রেখে আমার দিকে তাকালেন। তার চাউনিতে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি সোফায় হেলান দিয়ে বললেন, বলো রিয়া, কি হয়েছে? আমি আমতা আমতা করে বললাম, সামনে আমার সেমিস্টার ফাইনাল, ৫,০০০ টাকা খুব দরকার, না হলে ফর্ম ফিল আপ করতে পারবো না। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি তো জানো রিয়া, এখন আমার হাতের অবস্থা খুব টাইট। তোমার মায়ের চিকিৎসা, সংসারের খরচ, এর মধ্যে এত টাকা আমি কোথা থেকে দেব? আমার চোখে জল চলে এলো। আমি অসহায় হয়ে বললাম, প্লিজ আঙ্কেল, একটা ব্যবস্থা করুন, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। তিনি এবার সোফা থেকে উঠে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। আমার খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার বুকের ভেতরটা ধপধপ করতে শুরু করল। তিনি আমার কাঁধে হাত রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এটা বাবার স্নেহ ছিল না, এটা ছিল অন্য কিছু। তিনি ফিসফিস করে বললেন, টাকা আমি দিতে পারি রিয়া, কিন্তু এই বাজারে কেউ তো এমনি এমনি কিছু দেয় না। বিনিময়ে তুমি আমাকে কি দেবে? আমি অবাক হয়ে তাকালাম। বিনিময়ে আমি কি দিতে পারি আঙ্কেল? আমার তো কিছু নেই। তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন, তোমার অনেক কিছু আছে রিয়া, যা দিয়ে তুমি আমাকে খুশি করতে পারো। তোমার মা তো এখন অসুস্থ, তিনি আমাকে সেভাবে সময় দিতে পারেন না। তুমি যদি আমার একাকিত্বটা একটু দূর করে দাও, তবে টাকার অভাব হবে না। তার কথার ইঙ্গিত বুঝতে আমার বাকি রইল না। ঘৃণায় আমার গা গুলিয়ে উঠল, কিন্তু একই সাথে এক অজানা ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু তিনি আমার হাত খপ করে ধরে ফেললেন। কোথায় যাচ্ছ? টাকা লাগবে না? তার গলায় এখন আদেশের সুর। তিনি আমার হাতটা টেনে আমাকে তার বুকের সাথে মিশিয়ে ধরলেন। আমি তার শরীরের উত্তাপ অনুভব করতে পারছিলাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন আর ছোট খুকি নও রিয়া, তুমি জানো একজন পুরুষ কি চায়। আজ বাড়িতে কেউ নেই, বৃষ্টি পড়ছে, এই সুযোগ কি আর আসবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আঙ্কেল প্লিজ, মা জেগে যাবে। ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, কিচ্ছু টের পাবে না, বলে তিনি আমার কোমরে হাত রাখলেন। সেই মুহূর্তে আমার মস্তিষ্কে ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে আমার পড়াশোনা, আমার কেরিয়ার, আর অন্যদিকে এই অনৈতিক প্রস্তাব। কিন্তু তিনি আমাকে ভাবার সময় দিলেন না। তিনি আমাকে সোফায় বসিয়ে দিলেন। আমার শরীর যেন আর আমার নিয়ন্ত্রণে ছিল না। তিনি যখন আমার গাল ছুঁয়ে দিলেন, আমার মনে হলো আমি এক গভীর খাদে পড়ে যাচ্ছি। তিনি আমার পাশে বসলেন, তার একটা হাত আমার পিঠের ওপর দিয়ে স্লাইড করে
নিচে নামাতে লাগল। আমার শিরোদাঁড়া বেয়ে একটা শিহরণ বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তিনি আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালেন। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি শিউরে উঠলাম। রিয়া, তুমি খুব সুন্দর, তিনি ফিসফিস করে বললেন। তোমার দিকে তাকালে আমি নিজেকে সামলাতে পারি না। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার প্রতিবাদের ভাষা হারিয়ে গিয়েছিল। হয়তো পরিস্থিতির শিকার হয়ে, অথবা তার ওই স্পর্শে আমার নিজের শরীরে সুপ্ত কোনো আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। তিনি যখন আমার ব্লাউজের ওপর দিয়ে আমার বুকে হাত রাখলেন, আমি নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। তিনি আমার চিবুক ধরে আমার মুখটা তার দিকে ফেরালেন। তারপর তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নামিয়ে আনলেন। প্রথমে আমি শক্ত হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে তার অভিজ্ঞতা স্পর্শে আমার শরীর নরম হয়ে এলো। তিনি আমাকে তার 2 হাতের বাঁধনে পিষে ফেলছিলেন। আমার মনে হচ্ছিল এই ভুল সম্পর্কটার কোনো নাম নেই, কিন্তু এই মুহূর্তটা যেন এক আদিম নেশা। বাইরে বৃষ্টির শব্দ বাড়ছিল, আর ঘরের ভেতরে আমাদের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে উঠছিল। তিনি আমাকে কোলে তুলে নিলেন এবং তার শোবার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কোনো বাধা দিলাম না। মনে মনে ভাবলাম, হয়তো এটাই আমার নিয়তি। পড়াশোনা বাঁচাতে গিয়ে আজ আমি নিজের সত্তাকে বিক্রি করে দিচ্ছি। বিছানায় আমাকে শুইয়ে দিয়ে তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন কোনো শিকারী তার শিকারকে দেখছে। তিনি আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিলেন। তার চোখের সেই লোলুপ দৃষ্টিতে আমি লজ্জা এবং উত্তেজনা দুটোই অনুভব করছিলাম। তিনি আমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে হাত বোলাতে লাগলেন। তার স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত আগুনের সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তার চুলে হাত ডুবিয়ে তাকে আমার বুকের কাছে টেনে নিলাম। সেই দুপুরে বৃষ্টির শব্দের আড়ালে আমাদের সেই অবৈধ সম্পর্কে শুরু হল। যে সম্পর্ক সমাজ মানবে না, যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই মুহূর্তে ওই টাকার প্রয়োজনে আর শরীরের চাহিদার কাছে বিবেক হেরে গিয়েছিল। এরপর থেকে প্রায়ই যখন মা ঘুমিয়ে থাকতেন বা বাড়িতে থাকতেন না, আঙ্কেল আমাকে ডাকতেন। আমিও যেন এক অদ্ভুত মায়াজলে জড়িয়ে পড়েছিলাম। ব্ল্যাকমেল দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করেছিল। জানি এটা পাপ, কিন্তু এই পাপের চোরাবালি থেকে আমি আর বেরোতে পারিনি। আমার পড়াশোনা চলছে, কিন্তু তার বিনিময়ে আমাকে প্রতি রাতে শোধ করতে হয় এক চড়া মূল্য। বন্ধুরা, এই ছিল আমার জীবনের করুণ সত্যি। টাকার অভাবে কিভাবে একটা মেয়ের পবিত্রতা নষ্ট হয়, আর ঘরের রক্ষক কিভাবে ভক্ষক হয়ে ওঠে, তার সাক্ষী আমি।